Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুর রানিং আন্ডার পিটিপি থেকে আজকে আমি আবার একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রভিশন অফ সেফটি। ড্রাফটসম্যান সিভিলের বিল্ডিং ড্রয়িংয়েরই একটা টপিক। তো এর আগে প্রভিশন অফ সেফটি ইন্ট্রোডাকশন টু ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং এর যে পার্ট 1 সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে এটারই পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এখান থেকে কনসিডার দ্য কনস্ট্রাকশন অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট। এখান থেকে যেটা শুরু হচ্ছে যে ফায়ারকে আটকানোর জন্য, ফায়ারকে রেজিস্ট্যান্স করবার জন্য কী কী ধরনের নির্মাণ কার্য হয়ে থাকে সেটার বিষয়ে আজকে জানবো। তো প্রথমে রয়েছে ওয়ালস অ্যান্ড কলমস, তারপর হচ্ছে ফ্লোরস অ্যান্ড রুফস, ওয়াল ওপেনিংস, এসকেপ এলিমেন্টস, স্ট্রং রুম কনস্ট্রাকশন। ফার্স্ট ওয়াল অ্যান্ড কলম, দ্য ফলোয়িং পয়েন্ট শুড বি অবজার্ভড ফর মেকিং ওয়াল অ্যান্ড কলমস ফায়ার রেজিস্ট্যান্স। কোনো বিল্ডিংয়ে ওয়াল এবং কলম এগুলোকে যদি ফায়ার রেজিস্ট্যান্ট বানাতে হয় তাহলে এই যে পয়েন্ট আউট করে এখানে লেখা রয়েছে সেগুলোকে ভালো করে নোটিস করে তারপর সেটাকে বানাতে হবে। এক নম্বর কি, masonry walls and columns should be made of thicker section so that these can resist fire for a longer time and can also act as barrier against spread of fire to the adjoining areas. masonry wall আর কলম এগুলো মোটা বানাতে হবে, থিকার সেকশন এগুলো করতে হবে যাতে অনেক লম্বা সময় ধরে এরা আগুনকে আটকাতে পারে। তার সঙ্গেই যদি এগুলো থিকার সেকশন হয় তাহলে অটোমেটিক্যালি এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে, একটা ফেন্স, একটা বেড়া হিসেবে কাজ করবে। কোন ক্ষেত্রে? যাতে আশেপাশের যে আরও ক্ষেত্রগুলো রয়েছে সেখানে যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে সেটাকে আটকে দেবে। 2 নম্বর, ইন দ্য কেস অফ সলিড লোড বিয়ারিং ওয়াল ব্রিক্স উড বি প্রেফার টু স্টোনস। যদি লোড বিয়ারিং ওয়াল হচ্ছে সেটা যদি সলিড লোড বিয়ারিং ওয়াল থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্রিক্সের জায়গায় ওখানে স্টোনটাই বেশি প্রেফারেবল। 3 নম্বর, ইফ ওয়ালস আর টু বি মেড অফ স্টোনস গ্রানাইট অ্যান্ড লাইম স্টোন শুড বি অ্যাভয়েডেড। যদি স্টোন মেশনারি করা হচ্ছে, ওয়াল যদি স্টোনের তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রানাইট পাথর আর লাইমস্টোন পাথর এগুলোকে ব্যবহার করা চলবে না। ইন দ্য কেস অফ বিল্ডিং উইথ ফ্রেম স্ট্রাকচার আরসিসি শুড বি প্রেফার টু স্টিল। বিল্ডিংয়ের যে স্ট্রাকচার সেটা যদি ফ্রেম স্ট্রাকচার হয়ে থাকে, যেরকম নাওয়ে ডেজ এখন প্রথমে আগে স্ট্রাকচার তৈরি করা হয় তারপরে বিল্ডিংয়ের ওয়াল তোলা হয়, তো সেক্ষেত্রে আরসিসি যদি করা হয়ে থাকে তাহলে সবথেকে প্রেফারেবল হচ্ছে স্টিল স্ট্রাকচার। 5 নম্বর, ইফ দ্য স্টিল ইজ ইউজড ফর দ্য ফ্রেম স্ট্রাকচার দ্য স্টিল স্ট্রাকচারাল কম্পোনেন্ট শুড বি প্রপারলি ইনক্লোজড অর এমবেড ইন্টু কংক্রিট or terracotta, brick, gypsum, plaster board or any other suitable material as illustrated in figure 1। এখানে যে ফিগারটা দেওয়া আছে সেটা এখানে বোঝাচ্ছে যদি ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে যদি স্টিলকে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারাল যে কম্পোনেন্ট, স্টিল স্ট্রাকচারের যে উপকরণগুলো, যে উপাদান, সেগুলোকে প্রপারলিভাবে কংক্রিটের মধ্যে যেন এটাকে বসানো থাকে, যেন কংক্রিটের মধ্যে ডুবে থাকে, অথবা টেরাকটার মধ্যে, অথবা ব্রিক বা জিপসাম প্লাস্টার বোর্ড অথবা অন্য আদার্স কোনো সুটেবল মেটেরিয়াল, সেই স্টিলটা যেন বাইরে বেরিয়ে না থাকে। যেরকম অ্যাজ পার এক্সাম্পল দিচ্ছি কি, যে প্রোটেকশন অফ স্টিল কম্পোনেন্ট, যেরকম এখানে একটা সেকশন দেখাচ্ছে আই সেকশন। তো আই সেকশনটার চারাধারে ফার্স্টে কী রয়েছে, জিপসাম প্লাস্টার বোর্ড দেওয়া আছে, তারপরে বাইরে থেকে প্লাস্টার করা আছে, অতএব এটা পুরো সুরক্ষিত। যদি ফায়ার কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে সরাসরি এই স্টিলের ওপরে, স্টিল কম্পাউন্ডের ওপরে কোনো প্রভাব পড়বে না। প্রথমে আগে প্লাস্টার সে আগুনটাকে আটকাবে, তারপরে থাকবে জিপসাম প্লাস্টার বোর্ড। 6 নম্বর, ইফ দ্য ফ্রেমওয়ার্ক ইজ অফ আরসিসি, যদি আরসিসি ফ্রেমওয়ার্ক হয় সেক্ষেত্রে থিকার কভার শুড বি ইউজ সো দ্যাট দ্য মেম্বার্স ক্যান রেজিস্ট ফায়ার ফর এ লঙ্গার টাইম। সেক্ষেত্রে কভার দিতে হবে খুবই মোটা যাতে আগুনটা অনেক বেশি সময় ধরে সেটাকে আটকানো যায়। কি রেকমেন্ড করা হচ্ছে, ইট ইজ রেকমেন্ডেড টু ইউজ 40 to 50 mm কভার ফর কলম। কলমের ক্ষেত্রে 40 থেকে 50 mm কভার থাকবে সব সাইড দিয়ে। 35 to 40 mm কভার ফর বিমস অ্যান্ড লং স্প্যান স্ল্যাব। বিমের ক্ষেত্রে আর লম্বা কোনো স্প্যান যদি স্ল্যাব থাকে সেক্ষেত্রে 35 থেকে 40 mm কভার থাকছে। আর যদি শর্ট স্প্যান স্ল্যাব হয় তাহলে সেক্ষেত্রে কভার থাকছে কত, 25 mm। এটা ফিগার 2 এর মাধ্যমে এখানে বোঝানো হয়েছে যে প্রোটেকশন অফ স্টিল কম্পোনেন্ট, সেরকম একটা সেকশন দেওয়া আছে। তো প্রথমে রয়েছে ব্রিক্স, তারপর রয়েছে প্লাস্টার। এক্ষেত্রে এটা ছিল কি বোঝাচ্ছিল, জিপসাম প্লাস্টার বোর্ড দিয়ে তারপর প্লাস্টার, এটা শুধু ব্রিক্স দিয়েছে তারপরে প্লাস্টার দিয়ে পরে বোঝানো হয়েছে যে এই সেকশনটাকে কীভাবে সুরক্ষিত আমরা রাখতে পারবো। 7 নম্বর, partitions walls should be of fire resistant materials such as RCC, reinforced brickwork, hollow concrete blocks, burnt clay tiles, reinforced glass and asbestos cement board। যদি পার্টিশন ওয়াল তৈরি করা হচ্ছে তাহলে সেগুলোকেও ফায়ার রেজিস্ট্যান্স মেটেরিয়াল দিয়ে পরে বানাতে হবে, যেরকম আরসিসি, রেনফোর্সড কংক্রিট কিংবা রেনফোর্সড ব্রিকওয়ার্ক,
কিংবা হলো কংক্রিট ব্লক কিংবা বার্ন ক্লে টাইলস কিংবা রেনফোর্স গ্লাস কিংবা অথবা অ্যাসবেস্টস সিমেন্ট বোর্ড, যেটা ফিগার 3-তে এখানে সেটাকে বোঝানো আছে। এই যে একটা স্টিলের সেকশন এখানে দেওয়া রয়েছে, সেই স্টিল কম্পোনেন্টটা কীভাবে প্রোডাকশন করছে, চারিধার দিয়ে ক্লে টাইল কিংবা টেরাকোটা দিয়ে পরে এটাকে কভার করে রেখেছে। 8 নম্বরে ক্যাভিটি ওয়াল কনস্ট্রাকশন হ্যাজ বেটার ফায়ার রেজিস্ট্যান্স। ক্যাভিটি সংক্রান্ত মানে হচ্ছে গহ্বর। তো এরকমও কিছু ওয়াল তৈরি করা হয় যেখানে মাঝে মধ্যে গ্যাপ থাকে, ওপেনিং থাকে ছোটো ছোটো। তো সেই রকম যদি হয় কিংবা দেখা যাচ্ছে যে যদি দুটো ওয়ালের মাঝখানে হয়তো ক্যাভিটি রাখা হলো, তো সেরকম যদি কনস্ট্রাকশন করা হয় তাহলে ওইটার থ্রু ফায়ারকে খুব ভালোভাবে আটকানো যায়। এরপরে হচ্ছে অল ওয়ালস ওয়েদার লোড বিয়ারিং অর নন লোড বিয়ারিং, যে কোনো সব ওয়ালের ক্ষেত্রে সেটা আদৌ লোড নিক অথবা লোড না নিক, শুড বি প্লাস্টার্ড উইথ ফায়ার রেজিস্টিভ মর্টার। ওয়ালগুলোকে যখন প্লাস্টার করা হবে সেটা যে মর্টার দিয়ে করা হবে সেটা যেন আগুনকে রোধ করতে পারে, ফায়ার রেজিস্টিভ মর্টার। ফিগার 4-এ সেটা এখানে বোঝানো হয়েছে যে স্টিল কম্পোনেন্টকে কীভাবে প্রোডাকশন করা হচ্ছে। এখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে, এইখানে স্টিল কম্পোনেন্ট দেখা যাচ্ছে, আর চারিধারে জিপসাম স্টাইলস দিয়ে পরে সেটাকে কভার করে রেখেছে। এটা তো গেল হচ্ছে ওয়াল এবং কলমের। এরপরে আসছে ফ্লোরস অ্যান্ড রুফস। দি ফলোয়িং পয়েন্টস আর নোট ওয়ার্দি ফর ফায়ার রেজিস্ট্যান্স ফ্লোর অ্যান্ড রুফ। সান এবং ছাদ, এগুলোকে যদি ফায়ার রেজিস্ট্যান্ট করতে হয় তাহলে এই যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে পয়েন্ট করে দেওয়া আছে সেগুলোকে মনে রাখতে হবে অবশ্যই, তারপরে গিয়ে ফায়ার রেজিস্ট্যান্স কনস্ট্রাকশন করতে হবে ইন কেস অফ ফ্লোর অ্যান্ড রুফের। 1 নম্বর, ফর বেটার ফায়ার রেজিস্ট্যান্স স্ল্যাব রুফ ইজ প্রেফার্ড টু স্লোপিং অর পিচড রুফ। যদি খুব ভালো আগুনকে আটকানো দরকার, মানে আটকানো যাবে খুব ভালোভাবে, যদি অগ্নিকে রোধ করতে হয় তাহলে সেক্ষেত্রে স্ল্যাব রুফের জায়গায় যদি স্লোপ বা পিচ রুফ করা হয় তাহলে সেটা খুবই বেটার। 2 নম্বর, ইফ ইট ইজ এসেন্সিয়াল টু প্রোভাইড স্লোপিং রুফ, ট্রাসেস শুড আইদার বি অফ আরসিসি অর অফ প্রোটেক্টিভ রিজিড স্টিল উইথ ফায়ার প্রুফ কভারিং। যদি একান্তই খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে যে যেখানে স্লো প্রুফ বানাতে হবে, তাহলে সেক্ষেত্রে স্লো প্রুফের ক্ষেত্রে যে ট্রাসগুলো হয়, যেরকম কিং পোস্ট রুফ ট্রাস, কুইন পোস্ট রুফ ট্রাস, এসব ক্ষেত্রে যে ট্রাসগুলো থাকে বা স্টিল রুফ ট্রাস, তো সেই ট্রাসগুলোকে বানাতে হবে আরসিসি দিয়ে পরে, অথবা এরকম কোনো একটা রিজিড স্টিল দিয়ে বানাতে হবে যেটা কি ভালোভাবে আগুনটাকে আটকাতে পারে, তার সঙ্গে ওই প্রোটেকশনটা যেটা ট্রাসটা বানানো হচ্ছে সেটাকে ভালো করে ফায়ার প্রুফ কভারিং করতে হবে। 3 নম্বর, for better fire resistance, the floor should be either of RCC or of hollow tiled ribbed floor or of concrete jack arch floor with steel joist embedded in concrete. ভালো যদি ফায়ার রেজিস্ট্যান্স হতে হয় তাহলে সেক্ষেত্রে যে ফ্লোরটা বানাতে হবে সেই ফ্লোরটা হয় আইদার আরসিসি করতে হবে অথবা হলো টাইলড রিপড ফ্লোর, মানে এইটা হলো থাকবে আর টাইলসের মতন দেখতে হয়, হলো টাইল রিপ ফ্লোর এটাকে বলা হয়। অথবা বানাতে হবে কি যে কংক্রিট জ্যাক আর্চ ফ্লোর, কংক্রিটের ফ্লোরিং হবে কিন্তু নিচের দিক থেকে আর্চ করা থাকবে, জ্যাক আর্চ ওটাকে বলা হয়, জ্যাক সিস্টেম, মানে কংক্রিট জ্যাক আর্চ ফ্লোর, যার মধ্যে কি স্টিল জয়েস্টের দ্বারা এই ফ্লোরটাকে সাসপেন্ডেড অবস্থায় রাখা হয়। তো এইটা পুরোপুরি যেন এগুলো কংক্রিটের মধ্যে এটা যেন এমবেড করা থাকে, মানে কংক্রিটের মধ্যে যেন এটা ডুবে থাকে, যেন কংক্রিট থেকে বাইরে না বেরিয়ে থাকে। ইফ ফ্লোর ইজ মেড অফ টিম্বার, যদি কাঠের ফ্লোরিং হয় সেক্ষেত্রে কী করতে হবে, থিকার জয়েস্ট অ্যাট এ গ্রেটার স্পেসিং শুড বি ইউজড। যে জয়েস্টগুলো ব্যবহার করব সেখানে থিকার জয়েস্ট ইউজ করতে হবে, খুব মোটা ধরনের, আর তাদের মধ্যে স্পেসিংটা রাখতে হবে একটু বেশি। তারপর কি হচ্ছে, অ্যান্ড ফায়ার স্টপস অর বেরিয়ার্স, তার সঙ্গে ফায়ার স্টপ অথবা বেরিয়ার ওইখানে প্রোভাইড করতে হবে অ্যাট সুটেবল ইন্টারভেলে, একটা গ্যাপ মেনটেন করে। 5 নম্বর, দি ফ্লোরিং মেটেরিয়ালস লাইক কংক্রিট টাইলস, সেরামিক টাইলস, ব্রিক্স এক্সেট্রা আর মোর সুটেবল ফর ফায়ার রেজিস্ট্যান্স। ফ্লোরিং মেটেরিয়াল যেটা দিয়ে ফ্লোর যে পথ দিয়ে তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে কংক্রিট টাইল ব্যবহার হয়, সেরামিক টাইলস ব্যবহার হয়, ব্রিক্সের ব্যবহার হয় এক্সেট্রা, আরও অনেক রকম কিছু ফ্লোরিং মেটেরিয়ালস রয়েছে। তো এই তিনটে জিনিস এগুলো খুবই ভালো ফায়ার রেজিস্ট্যান্স, এগুলোর দ্বারা ফায়ারকে খুব ভালোভাবে রোধ করা যায়। 6 নম্বর, ইফ কাস্ট আয়রন, রট আয়রন, কর্ক কার্পেট, রাবার টাইলস এক্সেট্রা আর টু বি ইউজড, যদি কাস্ট আয়রন, রট আয়রন, কর্ক কার্পেট, যেটা গাছের ছাল থেকে যে কর্ক হয় সেই কর্ক দিয়ে যদি কার্পেট হচ্ছে বা রাবারের যদি টাইলস হচ্ছে, যদি এগুলো ব্যবহার করতে হয় তখন দিস শুড বি প্রোটেক্টেড বাই এ কভারিং অফ ইনসুলেটিং মেটেরিয়ালস লাইক সেরামিক টাইলস, প্লাস্টার, টেরাকোটা, ব্রিক্স এক্সেট্রা। তাহলে এগুলোকে ইনস্টল করার পর তারপরে এদের উপরে একটা প্রোটেকশন লাগবে, যে প্রোটেকশনটা কিসের থাকবে, কভারিং করতে হবে একটা ইনসুলেটিং মেটেরিয়াল, সেগুলো কিসে কিসে থাকছে, সেরামিক টাইলস থাকছে, প্লাস্টার থাকছে, টেরাকোটা থাকছে, ব্রিক্স থাকছে এক্সেট্রা এসবে। 7 নম্বর, সিলিং directly suspended from floor joist should be of fire resistant materials like asbestos,
সিমেন্ট বোর্ডস, ফাইবার বোর্ডস, মেটাল লেথ উইথ প্লাস্টার এক্সেট্রা। সিলিং, যে সিলিং দেখা যাচ্ছে যে ওটা যদি ডিরেক্টলি ফ্লোর জয়েস্ট থেকে যদি ওটা সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, যেরকম অ্যাজ পার এই কেসটা কোথায় দেখা যায় যে জ্যাক আর্চ ফ্লোর উইথ স্টিল জয়েস্ট, সেরকম কেস যদি থাকে, যদি সাসপেন্ডেড থাকে ফ্লোর জয়েস্ট থেকে, তখন সেক্ষেত্রে সেটা ফায়ার রেজিস্ট্যান্স মেটেরিয়াল দিয়ে পরে সেটাকে বানাতে হবে সিলিংটাকে। তো সেটা কী কী জিনিস ব্যবহার করতে যেতে পারে, অ্যাসবেস্টস সিমেন্ট বোর্ড কিংবা ফাইবার বোর্ড কিংবা মেটাল লেথ উইথ প্লাস্টার, এইসব জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে। তো এখানে আপাতত এখন যেটা পড়লাম সেটা হচ্ছে ওয়ালস অ্যান্ড কলমস, তারপর হচ্ছে ফ্লোরস অ্যান্ড রুফস। এর পরের পয়েন্ট আসছে হচ্ছে ওয়াল ওপেনিংস। ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ফায়ার স্প্রেড, ওপেনিংস ইন দ্য ওয়াল শুড বি এ বেয়ার মিনিমাম। যদি আগুন যাতে না ছড়ায় সেদিক দিয়ে যদি দেখা হয়, সেই বিন্দু দিয়ে যদি দর্শন করা হয়, যদি চিন্তাভাবনা করা হয়, তাহলে ওয়ালের মধ্যে যে ওপেনিংগুলো থাকে সেগুলো খুবই মিনিমাম রাখা ভালো। 2 নম্বর, ওপেনিং সার্ভ মিনস অফ এসকেপ। কোনো কিছু ওপেনিং রাখা মানে সেটা কী প্রদান করছে, যে ওদিক দিয়ে কীভাবে এসকেপ করা যাবে, কীভাবে ওদিক দিয়ে পলায়ন করা যাবে, কীভাবে ওদিক দিয়ে নির্গমন হবে। হেন্স দিস শুড বি প্রপারলি প্রোটেক্টেড বাই সুটেবল অ্যারেঞ্জমেন্টস ইন কেস অফ ফায়ার। সেজন্য যদি কোনো ওপেনিং থাকছে এসকেপ হওয়ার জন্য, তো এই যে ওপেনিংগুলো থাকবে সেগুলোকে সুটেবল অ্যারেঞ্জমেন্টের সাহায্যে যতবার যদি বন্দোবস্ত করতে হবে যাতে এগুলো ঠিকভাবে প্রোটেকশন দেওয়া যায়। যে ক্ষেত্রে আগুন লাগবে তাহলে সেক্ষেত্রে যেন ওদিক দিয়ে ঠিকভাবে এসকেপ করা যায়। 3 নম্বর, ডোরস অ্যান্ড উইন্ডোজ শুড বি মেড অফ স্টিল। দরজা জানালা এগুলো সর্বদা স্টিলের বানানো খুব দরকার। ফায়ার রেজিস্ট্যান্ট ডোরস ক্যান বি অবটেন্ড বাই ফিক্সিং স্টিল প্লেটস টু বোথ সাইড অফ দ্য ডোর। যদি ফায়ার রেজিস্ট্যান্ট ডোর বানাতে হয় সেক্ষেত্রে ডোরের বোথ সাইড, ফেসিং আর ব্যাকিং, দুদিকে স্টিল প্লেট বসাতে হবে। 4 নম্বর, ওয়্যার গ্লাস প্যানেলস আর প্রেফার্ড ফর উইন্ডোজ। উইন্ডোর ক্ষেত্রে ওয়্যার গ্লাস প্যানেল ব্যবহার করা খুবই উপকার দেবে ইন কেস অফ ফায়ার রেজিস্ট্যান্টের জন্য। রোলিং শাটার ডোর শুড বি ইউজড ফর গ্যারেজেস, গোডাউন, শপস এক্সেট্রা। কোনো গ্যারেজ বা গোডাউন বা শপের ক্ষেত্রে রোলিং শাটার ডোর ব্যবহার করতে হবে। 6 নম্বর, ইন কেস অফ টিম্বার ডোর, মিনিমাম থিকনেস অফ ডোর লিফ শুড বি অফ 4 সেন্টিমিটার অ্যান্ড দ্যাট অফ ডোর ফ্রেম অ্যাজ 8 to 10 সেন্টিমিটার। যদি টিম্বার ডোর হয়ে থাকে, কাঠের দরজা, তাহলে সেক্ষেত্রে ডোরের লিফ মানে যেটা দিয়ে আমরা দরজাটা খুলি আর বন্ধ করা হয়, যে লিফ যেটাকে বলে শাটারটা, সেটা হতে হবে কত, 4 সেন্টিমিটার মিনিমাম থিকনেস থাকা দরকার। আর ডোরের যে ফ্রেম থাকবে সে ফ্রেমটা কত হবে, 8 থেকে 10 সেন্টিমিটার তার থিকনেস হবে। 7 নম্বর, অল এসকেপ ডোরস শুড বি সাচ অ্যাজ টু প্রোভাইড ফ্রি সার্কুলেশন টু দ্য পার্সনস ইন প্যাসেজেস, লবিজ, করিডোরস, স্টেয়ার্স এক্সেট্রা অ্যান্ড শুড বি মেড অফ ফায়ার প্রুফিং মেটেরিয়াল। যত রকম এসকেপ ডোরস থাকছে সেগুলো সবকটাই যেন ফ্রি সার্কুলেশন করা যায় এইভাবে সেটাকে বানাতে হবে। সেক্ষেত্রে ফ্রি সার্কুলেশন যেটা হবে কাদের জন্যে, যে পার্সনসরা থাকছে তারা যেন ফ্রিলি মুভ করতে পারে, সেই ডোর দিয়ে যেন তারা ফ্রিলি নির্গমন হতে পারে, যেন যেন আগুন লাগলে যেন সেদিক দিয়ে বেরোতে পারে। তো সেটা কোন কোন জায়গায় সেটা থাকবে, কোনো প্যাসেজের ক্ষেত্রে, কোনো লবি, কোনো করিডোর, কোনো স্টেয়ার এক্সেট্রা। আর সেগুলো সবকটাই যত কটা ডোর থাকবে, যত কটা এসকেপ ডোরস রয়েছে সব কিছুকে ফায়ার প্রুফিং মেটেরিয়ালস দিয়ে পরে বানাতে হবে। এরপরে আসছে এসকেপ এলিমেন্টস। 1 নম্বর, অল এসকেপ এলিমেন্টস সাচ এস স্টেয়ার কেস, করিডোরস, লবিজ, এন্ট্রান্সেস এক্সেট্রা শুড বি কনস্ট্রাক্টেড অফ ফায়ার রেজিস্ট্যান্স মেটেরিয়াল। যত কটা এসকেপ এলিমেন্টস থাকছে, যেরকম স্টেয়ার কেস দিয়ে কেউ ফায়ার আগুন লাগলে লিফট ব্যবহার করা চলবে না, স্টেয়ার কেস দিয়ে এসে বেরিয়ে গেল, করিডোর দিয়ে এসে বেরিয়ে গেল, কোনো মানুষ লবি দিয়ে বেরোলো, কোনো এন্ট্রান্স যেদিকে ঢুকছে সেদিকে এক্সিট করলো, সব কটা জায়গাকেই ফায়ার রেজিস্ট্যান্স মেটেরিয়াল দিয়ে পরে তৈরি করতে হবে। 2 নম্বর, দিস এসকেপ এলিমেন্টস শুড বি ওয়েল সেপারেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য বিল্ডিং। এই যে এসকেপ এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে ভালোভাবে আলাদাভাবে বানাতে হবে বাদবাকি বিল্ডিংয়ের থেকে, যেন এসকেপ এলিমেন্ট কিংবা এসকেপ যে ওয়েজগুলো রয়েছে, প্যাসেজগুলো, সেগুলো যেন বিল্ডিংয়ের আদার কম্পোনেন্টের সঙ্গে যেন মিশে না যায়, এটাকে আলাদাভাবে বানাতে হবে। ডোরস টু দিস এসকেপ শুড বি ফায়ার প্রুফ। এই এসকেপের জন্যে যে ডোর দেওয়া হবে সেই ডোরটার জন্য ফায়ার প্রুফ হয়। Staircases should be located next to the outer wall and should be accessible from any floor in the direction of flow towards the exit from the building. বিল্ডিংয়ে যদি কোনো ক্ষেত্রে আগুন লেগে যায় তাহলে সেক্ষেত্রে লিফট ব্যবহার করতে বারণ করা হয়, ব্যবহার করতে বলে কি স্টেয়ার কেস। তো স্টেয়ার কেসটা যে লোকেশন থাকবে সেটা যে আউটার ওয়ালের যেন পরেই থাকে, ঠিক পাশটাতেই, যেন খুব ইন্টেরিয়র না থাকে। আর এইটা যে অ্যাক্সেস করা হবে যাতে এটাকে ব্যবহার করা উপযোগী, কীভাবে করতে হবে, যে কোনো ফ্লোর থেকে যেন এটাকে ঠিকভাবে ইউজ করা যায়, যেন ওটাকে অ্যাক্সেস করা যায়। কোন দিকে অ্যাক্সেস,
যেদিকে বিল্ডিং যে এক্সিট হবে ঠিক সেই দিকে যেন ডিরেকশনটা থাকে প্রত্যেকটা ফ্লোর থেকে। 5 নম্বর, ফায়ার প্রুফ ডোরস টু দ্য এমার্জেন্সি স্টেয়ার কেসেস শুড বি ফিক্সড ইন সাচ এ ওয়ে অ্যাজ টু মেক দেম ক্লোজ ফ্রম ইনসাইড অনলি। যে ফায়ার প্রুফ ডোরগুলো থাকবে যেগুলো এমার্জেন্সি স্টেয়ার কেসের সঙ্গে যেটা লাগোয়া থাকছে, মানে এমার্জেন্সি স্টেয়ার কেস ব্যবহার করতে গেলে যে ফায়ার প্রুফ ডোরটা আমরা ওপেন করছি, তো সেটাকে এইভাবে ফিক্স করতে হবে যেন সেটা ভেতর দিক থেকেই সেটা খুব কাছে থাকে, যেন আউটসাইড থেকে সেটা করা চলবে না। কারণ যারা অকুপেন্ট থাকবে বিল্ডিংয়ে তারা তো ভেতরে থাকবে, যে ক্ষেত্রে আগুন লেগেলো তারা তখন ওই ডোরটা ওপেন করে সেটাতে তারা বেরোতে পারবে সেই এমার্জেন্সি স্টেয়ার কেস দিয়ে পরে। সেই জন্যে সেটাকে ক্লোজ করা হয় ইন সাচ এ ওয়ে অ্যাজ টু মেক দেম ক্লোজ ফ্রম ইনসাইড অনলি। 6 নম্বর কি বলছে, দ্য লিফট শ্যাফট কানেক্টিং ভেরিয়াস ফ্লোরস শুড বি সারাউন্ডেড উইথ দ্য এনক্লোজার ওয়ালস অফ ফায়ার রেজিস্টিং মেটেরিয়ালস। যে লিফট ব্যবহার হয়, যে লিফটগুলো যে ওঠানামা করে সেটা লিফটের যে শ্যাফট থাকে সে শ্যাফটের মাধ্যমে লিফট যাওয়া আসা করছে, তো সেই শ্যাফটগুলো সেটা কি প্রতিটা ফ্লোরের সঙ্গে তার কানেকশানস থাকছে। তো প্রতিটা ফ্লোর যে শ্যাফটকে ঘিরে রয়েছে, তো সেটা কি, তো এটা কি এনক্লোজার একটা ওয়ালের এনক্লোজারের মধ্যে এটা বানানো হচ্ছে শ্যাফটটা, যার মধ্যে লিফটটা আপ ডাউন করে। তো সেটা যেন অবশ্যই ফায়ার রেজিস্টিং মেটেরিয়ালস দিয়ে পরে বানানো হয়, যেন ফায়ার রেজিস্টিং মেটেরিয়াল দিয়ে যেন চারদারটা ঘেরা থাকে। 7 নম্বরে, লিফট শ্যাফট শুড বি ভেন্টেড ফ্রম টপ টু পারমিট এসকেপ অফ স্মোক অ্যান্ড হট গ্যাস। লিফট শ্যাফটে ওপরে যে ভেন্ট থাকবে সেই ভেন্টটা যেন ওখানে প্রদান করা হয়, কারণ ওই ওপর দিয়ে যাতে স্মোক, ধোঁয়া এবং গরম গ্যাস যাতে ওপর দিয়ে ইজিলি বেরিয়ে যেতে পারে। কারণ বিল্ডিংয়ে যখন কোনো ক্ষেত্রে আগুন লাগে সেক্ষেত্রে যদি শ্যাফটে এসে যদি আগুন পৌঁছে যায় তাহলে শ্যাফট তো পুরোটা ওপেন জায়গা, তো সেক্ষেত্রে ওপর দিয়ে টপ স্পেসে যেন জায়গা থাকে, যেন ওদিকে স্মোক আর গ্যাসের জন্য ইজিলি বেরোতে পারে, ওখানে ভেন্ট সিস্টেম করতে হবে। 8 নম্বর কি বলছে, অ্যান এমার্জেন্সি ল্যাডার শুড বি প্রোভাইডেড ইন দ্য ফায়ার রেজিস্টিং বিল্ডিং। দিস ল্যাডার শুড বি অ্যাটলিস্ট 90 সেন্টিমিটার ওয়াইড, কনস্ট্রাক্টেড অফ ফায়ার রেজিস্টিং মেটেরিয়াল। ফায়ার রেজিস্টিং যদি বিল্ডিং তৈরি করা হচ্ছে তাহলে সেখানে একটা এমার্জেন্সি ল্যাডার অবশ্যই প্রদান করতে হবে। সেই এমার্জেন্সি ল্যাডারটা কমপক্ষে 90 সেন্টিমিটার চওড়া হবে, আর সেটা ফায়ার রেজিস্ট্যান্স মেটেরিয়ালস দিয়ে পরে সেটাকে নির্মাণ করতে হবে। 9 নম্বরে, অল এসকেপ রুটস ওভার রুফস শুড বি প্রোটেক্টেড উইথ রেলিংস, ব্যালাস্ট্রেডস আর প্যারাপিটস নট লেস দেন 1 মিটার ইন হাইট। যত কটা এসকেপ রুট থাকছে ছাদের ওপরে সেগুলোকে কীভাবে সুরক্ষা প্রদান করতে হবে, সুরক্ষা প্রদান করতে হবে যে ওগুলোতে রেলিং থাকবে, ব্যালাস্ট্রেড থাকবে অথবা প্যারাপিট থাকবে, যেগুলোর উচ্চতা 1 মিটার থেকে যেন কম না হয়। তো এই যে বিষয়গুলো হলো এটা হচ্ছে এসকেপ এলিমেন্ট। এরপরে আসছে স্ট্রং রুম কনস্ট্রাকশন। স্ট্রং রুম কী জিনিস? এ স্ট্রং রুম কনস্ট্রাকশন ইজ ফাউন্ড টু বি ইউজফুল ইন কেস অফ সেফ ডিপোজিট ভল্টস ইন ব্যাঙ্কস। ব্যাঙ্কে কিংবা পোস্ট অফিস সেখানে যে অর্থ থাকছে, যে মানি, তো এই জিনিসটা কী করে প্রোটেকশন দেওয়া যাবে, তো সেখানে ওই জন্য স্ট্রং রুম নির্মাণ করা হয় যেখানে ভল্ট যাতে সেফভাবে থাকে। এখানে কিছু কিছু ফিচার্স আছে যে ফিচার্সগুলোকে মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। ফলোয়িং আর দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ কনস্ট্রাকশন। নির্মাণ যে করা হবে তো কোন কোন বৈশিষ্ট্যের উপর হবে সেটা এখানে বলা আছে, কী কী গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর, দি ওয়ালস, ফ্লোরস অ্যান্ড সিলিংস অফ এ স্ট্রং রুম আর মেড অফ অ্যাটলিস্ট 30 সেন্টিমিটার থিক সিমেন্ট কংক্রিট। স্ট্রং রুমের যে দেওয়াল, যে সান মানে ফ্লোর, আর যে সিলিং সেটা কমপক্ষে 30 সেন্টিমিটার থিকনেস মোটা সিমেন্ট কংক্রিট দিয়ে বানাতে হবে। ইফ আরসিসি ওয়ালস আর ইউজড, যদি আরসিসি ওয়াল ব্যবহার করা হয় সেক্ষেত্রে দে শুড বি হ্যাভ কভারিং অফ ব্রিক্স অর টেরাকোটা অ্যান্ড দেন সুটেবলি প্লাস্টার্ড উইথ ফায়ার রেজিস্ট্যান্ট প্লাস্টার। যদি আরসিসি ওয়াল তৈরি করা হচ্ছে বা যদি রেনফোর্স ব্রিক ওয়াল তৈরি করা হয় সেক্ষেত্রে ওই ওয়ালের যে কভারিং করতে হবে সেটা ব্রিক কিংবা টেরাকোটা দিয়ে করতে হবে, তারপরে যে প্লাস্টারটা হবে সেটা যেন ফায়ার রেজিস্ট্যান্ট প্লাস্টার দিয়ে করা হয়। ডোর, doors and windows are well anchored to concrete walls by large number of steel hold fasteners longer in length। এটার মানে বলছে যে দরজা এবং জানলা সেগুলোকে কংক্রিট ওয়ালের মধ্যে যেন ভালোভাবে ওগুলোকে অ্যাঙ্করিং করা থাকে। তো তার জন্য কি দরকার, অনেক বিপুল পরিমাণে বিপুল সংখ্যায় স্টিল হোল্ড ফাস্টেনার্স লাগবে যাদের লেন্থ খুব বেশি হবে। লেন্থ যদি বেশি হয় তাহলে ওয়ালের মধ্যে অনেকটা ভেতরে ফাস্টেনার্সগুলোকে পৌঁছানো যাবে। এরপরে রয়েছে 3 নম্বর, doors and windows should be fireproof. It is preferable to have double fireproof door. দরজা এবং জানলা সেগুলো সর্বদাই যেন ফায়ারপ্রুফ হয়। তো কি প্রেফারেবল রয়েছে, কি সবথেকে ভালো জিনিস হবে, যে যদি ডবল ফায়ারপ্রুফ ডোর ব্যবহার করা যায় বা ডবল ফায়ারপ্রুফ যদি উইন্ডো ব্যবহার করা যায়
4 নম্বর কি বলছে, উইন্ডোজ অ্যান্ড ভেন্টিলেটর শুড বি কভার্ড বাই স্পেশাল গ্রিলস মেড অফ 20 মিলিমিটার স্টিল স্কোয়ার বার। স্টিলের যে বার হয়, তো রাউন্ড বারও হয়, স্কোয়ার বারও হয়। তো স্টিলের যে স্কোয়ার বার, যেটা মিনিমাম যা 20 মিলিমিটার যা সাইজ থাকছে, তো এই স্কোয়ারের সব দিকটা সমান, তাহলে 20 × 20 কত, 400 মিলিমিটার স্কোয়ার। তো 400 মিলিমিটার স্কোয়ারের যে স্টিল বার থাকছে, তো সেইটা দিয়ে কী করতে হবে, উইন্ডো এবং ভেন্টিলেটরকে ভালোভাবে কভার করতে হবে। তো এইগুলো হচ্ছে স্পেশাল গ্রিল। দিস গ্রিলস শুড বি ওয়েল ফিক্সড টু কংক্রিট ওয়ালস বাই মিনস অফ লং স্টিল হোল্ড ফাসেনার্স। তো এই গ্রিলগুলো কংক্রিট ওয়ালের মধ্যে ভালো করে ফিক্স করতে হবে কীভাবে, তার জন্যে লম্বা স্টিল হোল্ড ফাসেনার্স দরকার, যেটার সাহায্যে এই গ্রিলগুলো দেওয়ালের মধ্যে বসে থাকবে। তো এতক্ষণ অবধি আমরা যে অংশটা পড়লাম সেটা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স কনস্ট্রাকশন, মানে অগ্নিকে কীভাবে রোধ করা যায়, আগুনকে রোধ করার জন্য যে নির্মাণ কার্যগুলো করা দরকার, সেটা কোন ক্ষেত্রে ওয়াল এবং কলম কীভাবে বানাবো, ফ্লোর এবং রুফস কীভাবে তৈরি করা হবে, ওয়াল ও ওপেনিংস বানাবার জন্য কী প্রয়োজন, এসকেপ এলিমেন্ট কীভাবে নির্মাণ করব, আর কীভাবে স্ট্রং রুম কনস্ট্রাকশন বানানো হবে। তো সেগুলো বিষয়ে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফায়ার অ্যালার্ম। তো ফায়ার অ্যালার্ম কী জিনিস? ফায়ার অ্যালার্মস আর ইনস্টলড টু গিভ অ্যান অ্যালার্ম অ্যান্ড টু কল ফর অ্যাসিস্ট্যান্ট ইন ইভেন্ট অফ ফায়ার। দি ফায়ার অ্যালার্মস গিভ এনাফ টাইম টু দ্য অকুপেন্টস টু রিচ টু এ সেফ প্লেস। ফায়ার অ্যালার্মগুলোকে ইনস্টল করা হয় কী জন্য? যদি কোনো অগ্নিকাণ্ড ঘটলো, যদি কোনো বিল্ডিংয়ে আগুন লেগে গেল, তো সেই ক্ষেত্রে অ্যালার্ম বেজে উঠবে আর হেল্পের জন্যে কল করা হবে। তো ফায়ার অ্যালার্মটা কি, এইটা এনাফ সময় দেয় যে ওই বিল্ডিংয়ের যারা অকুপেন্ট তারা যেন একটা সেফ নিরাপদ জায়গায় তারা যেন পৌঁছে যায়। এরপরে তার পয়েন্টগুলো আসছে যে ফায়ার অ্যালার্ম দুরকম হতে পারে, হয় ম্যানুয়াল অথবা অটোমেটিক। ফায়ার অ্যালার্মস ক্যান বি আইদার ম্যানুয়াল অর অটোমেটিক। তো সেইটা এই নিয়ে বিষয়ে এখানে আলোচনা করবে। 1 নম্বর হচ্ছে ম্যানুয়াল অ্যালার্ম, 2 নম্বর হচ্ছে অটোমেটিক অ্যালার্ম। ম্যানুয়াল অ্যালার্ম, these are of a handbell type or similar other sounding device which can emit distinctive sound when struck. এগুলো হ্যান্ডবেল ধরনের মতন দেখতে হয়, অথবা আদার্স কোনো সিমিলার টাইপের দেখতে, যেরকম কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে, কোনো রেসিডেন্সিয়াল বা পাবলিক বিল্ডিংয়ের ক্ষেত্রে যেরকম বেল সিস্টেম থাকে, রিং সিস্টেম, সেরকমই টাইপের সিস্টেমগুলো থাকে এর মধ্যে। যেটাতে কি হয় যে এটা থেকে সাউন্ড বেরোয়, একটা সাউন্ডিং ডিভাইস। তো এটা থেকে একটা আলাদা রকমের সাউন্ড বেরোয় যখন এটা স্ট্রাক, যখন এটাকে অন করা হয়, সুইচিং যখন করা হয়। These are sounded by watchmen and the occupants are there by one to have safe exit in shortest possible time. তো যে ওয়াচম্যান থাকবে তাদের দ্বারা এটা পরিচালনা করা হচ্ছে। আর তাছাড়া যে অকুপেন্ট যখনই এটা সাউন্ড হলো, তো সেই মুহূর্তে যে অকুপেন্টস যারা থাকবে তারা একটা ওয়ার্নিং পেয়ে যায়। আর যত কম সময় থাকছে সে কম সময়ের মধ্যে একটা সেফ এক্সিট থ্রু তারা একটা সেফ প্লেসে পৌঁছে যায়, যারা ভেতরের অকুপেন্টসরা থাকছে। Manually operated alarms shall be provided near all main exits and in the natural path of escape from fire at readily accessible points which are not likely to be obstructed. যেটা মানব চালিত যে অ্যালার্মগুলো যেটা কার্যকরিতা হয়ে থাকে, ম্যানুয়ালি অপারেটেড অ্যালার্ম, সেগুলো কোথায় কোথায় প্রদান করা হয়ে থাকে, মেন যে এক্সিট থাকে সেই সব মেন এক্সিটের কাছে থাকছে। আর আগুন লাগার পর যে এসকেপ যেদিক দিয়ে বেরোবে, সেই যে ন্যাচারাল পাথ, সেই ন্যাচারাল পাথে রয়েছে যে এসকেপ ফ্রম ফায়ার যেদিক দিয়ে হবে। আর একটা কি, যে রেডিলি কোনো অ্যাক্সেসিবল পয়েন্ট যেগুলো হয়তো অবস্ট্রাকশন, কোনো বাধা সে জায়গাগুলো নয়, যে হয়তো কোনো ওপেনিং আছে সেটা তো অবস্ট্রাকশন নেই, তো তার কাছে একটা অ্যাক্সেসিবল পয়েন্ট বানিয়ে দেওয়া হলো, ওখানে একটা ম্যানুয়াল অ্যালার্ম দেওয়া হলো। তাহলে ওইটাকে যখনই রিং করা হবে তাহলে অটোমেটিকলি সব ওই পাথ দিয়ে কিংবা যে কোনো সেফ পাথ থাকবে সেটা দিয়ে তারা বেরোতে পারবে কোনো বিল্ডিংয়ে। অটোমেটিক অ্যালার্ম কী জিনিস? দিস অ্যালার্ম স্টার্ট সাউন্ডিং অটোমেটিক্যালি ইন দ্য ইভেন্ট অফ ফায়ার। যখনই কোনো অগ্নি ঘটনা ঘটছে, আগুন কোনো জায়গায় লেগে যাচ্ছে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে, তো অটোমেটিক্যালি এই অ্যালার্মগুলো বাজতে শুরু করবে নিজের থেকে। ইট ইজ ইউজড ইন লার্জ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংস হুইচ মে রিমেন আনঅকুপাইড ডিউরিং নাইট। রাত্রেবেলাতে এরকমও কিছু কিছু বিল্ডিংস থাকছে যেগুলো হয় তার মধ্যে হয়তো কেউ থাকে না, কিংবা একজন কি দুজন থাকে যারা নাইট গার্ড থাকছে। তো বড় অনেক যে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, সেসব জায়গাতে অটোমেটিক অ্যালার্মগুলোকে ইনস্টল করা হয়ে থাকে। দি অটোমেটিক অ্যালার্ম সেন্ডস অ্যালার্ম টু দ্য নিয়ারেস্ট কন্ট্রোল পয়েন্ট। এর যে কন্ট্রোল পয়েন্ট থাকবে সবথেকে কাছে, সে কন্ট্রোল পয়েন্টে কী করবে, অ্যালার্ম পাঠাবে অটোমেটিক্যালি, ফায়ার অ্যালার্মটা। দিস সিস্টেম ক্যান অলসো পারফর্ম দ্য ফাংশন অফ সেন্ডিং মেসেজ টু দ্য নিয়ারেস্ট ফায়ার ব্রিগেড সিস্টেম। তো এই সিস্টেমটা কীরকম করা থাকে, যে প্রথমে অটোমেটিক ফায়ার অ্যালার্মটা তার নিয়ারেস্ট কন্ট্রোল পয়েন্টে একটা অ্যালার্ম পাঠালো, একটা সিগন্যাল দিল, তারপর অটোমেটিক্যালি সেই যে নিয়ারেস্ট কন্ট্রোল পয়েন্ট সেখান থেকে নিয়ারেস্ট যে ফায়ার ব্রিগেড স্টেশন থাকবে সেখানে একটা মেসেজ পৌঁছে যাবে, নিয়ে ওখান থেকে অটোমেটিক্যালি ফায়ার ব্রিগেড চলে আসবে এখানে সে আগুনটাকে নেভানোর জন্য।
এবারে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশিং ইকুইপমেন্ট, কী কী উপকরণের সাহায্যে আগুনকে নেভানো যায় সেটা এখানে বলা রয়েছে। ইচ বিল্ডিং শুড হ্যাভ সুটেবল ফায়ার এক্সটিংগুইশিং অ্যারেঞ্জমেন্টস ডিপেন্ডিং আপন দ্য ইম্পর্টেন্স অফ দ্য বিল্ডিং অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড ফায়ার হ্যাজার্ডস। প্রতিটা বিল্ডিংয়ের মধ্যে কি ফায়ার এক্সটিংগুইশিং ইকুইপমেন্ট রাখা প্রয়োজন। তো প্রতিটা বিল্ডিং কি সুটেবল ফায়ার এক্সটিংগুইশিং অ্যারেঞ্জমেন্ট তার বন্দোবস্ত করা হয়, সেটা নির্ভর করছে কার উপরে, যে বিল্ডিংটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তার ইম্পর্টেন্স রয়েছে তার উপরে। আর সেই বিল্ডিংয়ে কী রকমের কাজ হয়, কী রকম অপারেশনস হয়, তো তার অ্যাসোসিয়েটেড কী কী আগুন থেকে বিপত্তি আসতে পারে সেটার উপর নির্ভর করছে। তো সেই জন্যে সুটেবল ফায়ার এক্সটিংগুইশিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয় প্রতিটা বিল্ডিংয়ে। ফলোয়িং আর ইউজুয়াল ইকুইপমেন্টস রিকোয়ার্ড ফর ফায়ার এক্সটিংশন, তো আগুনকে নেভানোর জন্যে এখানে কিছু ইকুইপমেন্টের কথা বলা হয়েছে, তো সেটার বিষয়ে আমরা জানব। ম্যানুয়াল ফায়ার এক্সটিংগুইশিং ইকুইপমেন্ট, দিস ডিভাইসেস আর ইউজফুল ফর এক্সটিংগুইশিং ফায়ার অ্যাজ সুন অ্যাজ ইট স্টার্ট। যখনই আগুন লেগে গেল, এবার আগুন যখন বাড়তে থাকছে, তো তৎক্ষণাৎই এই ডিভাইসগুলোর সাহায্যে আগুনকে নেভানো যায়, যেটা হচ্ছে মানবচালিত যে উপকরণগুলো ম্যানুয়ালি। দে আর নট সো ইউজফুল হোয়েন ওয়ান্স দ্য ফায়ার হ্যাজ স্প্রেড, আগুন যদি একবার ছড়িয়ে যায় তখন এগুলো কিন্তু আর খুব বেশি কাজে দেয় না। আন্ডার দিস ক্যাটাগরি কামস দ্য পোর্টেবল এক্সটিংগুইশার অফ কার্বন ডাইঅক্সাইড টাইপ অর ফোম জেনারেশন টাইপ এক্সেট্রা। তো এরকম ক্যাটাগরিতে যেখানে হয়তো আগুন যখনই লাগছে তখনই যদি এটাকে আটকানো যায় ভালো, কিংবা আগুন যদি বেশি ছড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর এটা কোনো সেইভাবে উপকার দেবে না, কোনো কাজ করবে না। তো এই ক্যাটাগরির আন্ডারে কীরকম ছোটো ছোটো পোর্টেবল যে এক্সটিংগুইশার যেটা ইনস্টল করা হয়ে থাকে, যেরকম কার্বন ডাইঅক্সাইড টাইপ বা ফোম জেনারেশন টাইপ, সেটা এই ক্যাটাগরির মধ্যে আসছে। দ্য ডিসচার্জ ফ্রম এ পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার লাস্ট অনলি ফর এ শর্ট ডিউরেশন অফ 20 to 120 সেকেন্ডস। একবার যে ডিসচার্জ হবে ফায়ার এক্সটিংগুইশার থেকে, সেটা কতক্ষণ লাস্টিং করবে, সেই ডিসচার্জটা খুব কম সময়ের জন্য, 20 সেকেন্ড থেকে 120 সেকেন্ড, মানে 20 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 2 মিনিটের জন্য, তার বেশি না। ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে কী হয়, স্পেশালি ইন স্মল বিল্ডিং, ছোটো বিল্ডিংয়ের ক্ষেত্রে, বাকেটস অফ ওয়াটার, স্যান্ড অ্যান্ড অ্যাসবেস্টস ব্ল্যাঙ্কেট মে বি কেপ্ট রেডি অ্যাট অল টাইমস টু এক্সটিংগুইশ ফায়ার। বাকেট মিন্স বালতি, তো জলের বালতি কিংবা বালির বালতি কিংবা অ্যাসবেস্টসের ব্ল্যাঙ্কেট, এগুলোকে রেডি রাখা হয় আগুনকে নেভানোর জন্য। এটা কোন ক্ষেত্রে, ছোটো বিল্ডিংয়ের ক্ষেত্রে। দিস বাকেটস আর ইনস্টলড অ্যাট কনভিনিয়েন্ট লোকেশনস ফর টেকিং কেয়ার অফ ফায়ার অফ মাইনর সাইজ। যদি ছোটো আকারে কোনো জায়গায় আগুন লেগে থাকছে, সেটা যদি বেশি না ছড়াচ্ছে, তো সেগুলোকে নেভানোর জন্য এগুলো ইউজ করা হয়ে থাকে। তো এই বাকেটগুলো কোথায় ইনস্টল করা হয়, কোনো সুবিধা মতন জায়গা দেখে, যাতে মাইনর সাইজে যদি কোথাও আগুন লেগে থাকে তাহলে সেটাকে যেন খুব তাড়াতাড়ি নেভানো যায়। এরপর হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। হাইড্রেন্ট মিন্স হচ্ছে, এটা হচ্ছে মানে একটা টাইপ অফ কলের মতন। কীরকম কল, যে নিচে আন্ডারগ্রাউন্ডে ট্যাঙ্ক থাকছে, সেটার সঙ্গে সেখান থেকে প্রেসারে এই হাইড্রেন্টের থ্রু জলটা বেরিয়ে আসবে, তো সেটাই বলা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। দিস ফায়ার হাইড্রেন্টস আর প্রোভাইডেড অন এ রিং মেন অফ 150 মিলিমিটার ডায়া। এই যে হাইড্রেন্টগুলো কীভাবে প্রদান করা হয়, যে 150 মিলিমিটার ডায়া থাকছে, তার সঙ্গে কি একটা রিং থাকছে, রিং মেন বলা হয়। তো এটা কী জিনিস, যে আন্ডারগ্রাউন্ডে, ইন দ্য গ্রাউন্ড অ্যারাউন্ড দ্য বিল্ডিং পেরিফেরি, বিল্ডিংয়ের যে চারপাশ, তার নিচে কিংবা তার চারি সাইডে এই হাইড্রেন্টগুলোকে দেওয়া থাকে। দি রিং মেন গেটস ওয়াটার ফ্রম আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক উইথ প্রেসার। বিল্ডিংয়ের তলাতে যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকছে, সে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের সঙ্গে এই রিং মেন, যেটা 100 মিলিমিটার ডায়া, সেগুলোর সঙ্গে ডাইরেক্টলি এগুলো কানেকশনস করা থাকে। তো আন্ডারগ্রাউন্ড থেকে জলটা আসছে, এগুলো কোথায় ইনস্টল করা হয়, গোটা বিল্ডিংয়ের যে পেরিফেরি, যেরকম আজকালকার দিনে যে বড় বড় ফ্ল্যাট হচ্ছে কিংবা বড় যে অফিস হচ্ছে, তো সেটাতে বিল্ডিংয়ের ভেতরে যেরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা দেওয়া থাকে, সেরকম চারি সাইডেও এরকম করা থাকে। So that available pressure at each hydrant is of the order of about 3.5 to 4 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। তো এই আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে যে জলটা বেরিয়ে আসবে ফায়ার হাইড্রেন্টের থ্রু, তো সেটার প্রেশারটা কীরকম থাকবে, প্রেশারটা হবে নিয়ার অ্যাবাউট 3.5 to 4 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, এতটা প্রেশারে জলটা বেরিয়ে আসবে। এরপরে হচ্ছে 2 নম্বর, ওয়েট রাইজার সিস্টেম। এটা কি বলছে, দিস সিস্টেম কনসিস্ট অফ প্রোভাইডিং 100 to 150 মিলিমিটার ডায়া ভার্টিক্যাল জিআই পাইপস, যেগুলোকে রাইজার্স বলা হচ্ছে, অ্যাট সুটেবল লোকেশনস ইন দ্য বিল্ডিং। বিল্ডিংয়ের ভেতরে কী করা হচ্ছে, 100 থেকে 150 মিলিমিটার ডায়া ভার্টিক্যাল জিআই পাইপস ইনস্টল করা হয় সুটেবল লোকেশনে, যে জায়গাটা সুটেবল যথোপযোগী সেই জায়গায় ব্যবহার করা হবে। এ ফায়ার পাম্প ইজ ইউজড টু ফিড ওয়াটার ফ্রম আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক টু দিস পাইপস টু এনশিওর এ প্রেসার অফ
3 কিলোগ্রাম সেন্টিমিটার স্কোয়ার অ্যাট আপার মোস্ট আউটলেট। এবার একটা ফায়ার পাম্প ব্যবহার করা হচ্ছে। এটা কী জন্য ব্যবহার করা হচ্ছে? যে আন্ডারগ্রাউন্ড যে ট্যাঙ্ক আছে, সে আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্ক থেকে সে জলটা যেন পাইপ অবধি আসে। তো এবার প্রেশারটা কীরকম থাকবে? প্রেশার থাকবে হচ্ছে নিয়ার অ্যাবাউট 3 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। কোথায়? অ্যাট আপার মোস্ট আউটলেট, একদম আউটলেটে উপরের দিকে যেখান থেকে জলটা বেরোবে সেই জায়গাটা প্রেশারটা এরকম থাকে। এরপর আসছে অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম। এটা কি জিনিস? দিস অ্যারেঞ্জমেন্ট ইজ অ্যাডপ্টেড ফর ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স লাইক টেক্সটাইল মিলস, পেপার মিলস এক্সেট্রা। কোনো যদি কাপড়ের কারখানা থাকছে বা কোনো পেপারের কারখানা কিংবা আদার্স যদি কোনো গুরুত্বপূর্ণ কারখানা বা কোনো অফিস বিল্ডিং থাকছে, তো সেই ক্ষেত্রে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে। এখান থেকে জলটা অটোমেটিক্যালি ছড়ায়। কীরকম সিস্টেম করা থাকছে? দ্য সিস্টেম কনসিস্ট অফ এ নেটওয়ার্ক অফ পাইপস অফ 20 মিলিমিটার ডায়ার। 20 মিলিমিটার ডায়ার পাইপের নেটওয়ার্ক করা হয় গোটা সিলিং জুড়ে, ফিক্সড টু দ্য সিলিং অফ দ্য রুম। রুমের সিলিংয়ে থাকবে এটা। দিস পাইপস আর স্পেসড অ্যাট 3 মিটার সেন্টার টু সেন্টার। প্রতিটা পাইপের সেন্টার থেকে সেন্টার কত স্পেসের দূরত্বে এগুলোকে বসানো হয়? 3 মিটার দূরত্বে এক একটা করে 20 মিলিমিটার ডায়ার পাইপের নেটওয়ার্ক তৈরি করা হয়। হিট অ্যাকচুয়েটেড স্প্রিংকলার হেডস আর ফিক্সড টু দিস পাইপ অ্যাট রেগুলার ইন্টারভেল। এবারে রেগুলার একটা ইন্টারভেল, একটা গ্যাপ মেনটেন করে হিট অ্যাকচুয়েটেড স্প্রিংকলার হেড বসানো হয় প্রতিটা পাইপের সঙ্গে। দি পাইপস গেট সাপ্লাই ফ্রম এ হেডার। একটা হেডার থেকে পাইপরা সাপ্লাই পায়, মানে হেডার থ্রু জলটা আসছে, সাপ্লাইটা আসছে। এবারে প্রতিটা যে স্প্রিংকলার হেড থাকছে এটা কি? ইজ প্রোভাইডেড উইথ এ ফিউজেবল প্লাগ। এখানে একটা প্লাগ দেওয়া হয় যেটা ফিউজেবল, মানে কি অল্প বেশি যদি একটু হিট হয় তাহলে এটা গলে যাবে। এবারে জিনিসটা ঘটনা কি ঘটছে বলছে, ইন দ্য ইভেন্ট অফ ফায়ার, আগুন যখন লাগলো, যখন অগ্নিকাণ্ড ঘটছে, তখন সেই মুহূর্তে কী হচ্ছে, যে ফিউজেবল প্লাগটা থাকছে সেটা গলে যাবে। দ্য ফিউজেবল প্লাগ ইন দ্য স্প্রিংকলার। কারণ কি, স্প্রিংকলার যে হেডটা দেওয়া হচ্ছে সেই স্প্রিংকলার হেডের মধ্যে ফিউজেবল প্লাগটা থাকছে, তো ফিউজেবল প্লাগটা গলে যাবে। দ্য ফিউজেবল প্লাগ ইন দ্য স্প্রিংকলার নিয়ারেস্ট টু দ্য ওয়্যার মেল্টস ডিউ টু রাইজ অফ টেম্পারেচার। কারণ আগুন যদি লাগে তো সেক্ষেত্রে টেম্পারেচার তো অটোমেটিক্যালি বেড়ে যাবে, আর যে টেম্পারেচারটা বাড়বে তো সেক্ষেত্রে কী হবে, যে প্লাগটা ওটা গলে যাবে। যখনই এটা মেল্ট করবে সেই মুহূর্তে কী হবে, ওয়াটার গাসেস আউট অফ দ্য স্প্রিংকলার হেড। তখনই হেড থেকে, স্প্রিংকলার যে হেড সেখান থেকে জল ফোর্সে বেরিয়ে আসতে থাকবে। দি ফায়ার ইজ দাস ব্রট আন্ডার কন্ট্রোল ইন এ শর্ট পিরিয়ড। তাহলে অটোমেটিক্যালি খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি আগুনটাকে নেভানো সম্ভব হবে। তো আজকে এই যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে ফায়ার সেফটি সংক্রান্ত, মানে ইন্ট্রোডাকশন টু ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং যে পজিশন অফ সেফটি। তো এর আগে এই ড্রাফটসম্যান সিভিলের বিল্ডিং ড্রয়িংয়ের যে পজিশন অফ সেফটি, এই যে এটার প্রথম পার্টটায় পড়িয়েছিলাম, যেটা ছিল হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স কনস্ট্রাকশনের আগেটা অবধি। আর তারপরে আজকে এইটা পড়ালাম যে ফায়ার রেজিস্ট্যান্স কনস্ট্রাকশন করবার জন্য কী কী জিনিস কীভাবে কনস্ট্রাকশন করতে হবে, কোন কোন উপাদানগুলোকে কীভাবে আমরা বানাবো, আর তার সঙ্গে ফায়ার অ্যালার্ম কী জিনিস, ফায়ার এক্সটিংগুইশার কীভাবে কাজ করছে, এই বিষয়ে। তো আজকে যেটা পড়ালাম সেটা তোমরা অবশ্যই চেক করে দেখবে। এর পরের দিন আবার একটি নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হোম, স্টে হেলদি। থ্যাংক ইউ।